পেজ বের করুন। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ করছি। ওই যে নৌকার ছবি আচ্ছা, দেওয়া ওকে। আছে। হ্যাঁ, ওই দেখুন আমি ছবি দেওয়া আছে। হ্যাঁ, নৌকার ছবিতে 47 পেজ, ওটা হচ্ছে 46 পেজ দেখুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হচ্ছে দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড। এটা শুরু হয়েছে কত সালে? ওল্ড ইংলিশ পিরিয়ড, ব্যাঙ্গলো স্যাকশন পিরিয়ডটা শেষ হয়েছে হচ্ছে 1066 সালে। 450 থেকে 1066 সাল পর্যন্ত ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাকশন পিরিয়ড। এরপর আছে অ্যাংলো নরম্যান পিরিয়ড, শুরু হয়েছে 1066 সাল থেকে 1350 সাল পর্যন্ত। তো আসলে নরম্যান কারা? এখানে যে নরম্যান বলা হচ্ছে, নরম্যানটা কারা? নরমান এখানে সেইটা আছে দেখুন, প্রথম লাইন, দা নেম নরম্যান হুইচ ইজ দ্য সপেন ফর্ম অফ দ্য নর্থ ম্যান টেলস ইটস ওন স্টোরি। মানে উত্তর এলাকা থেকে যে সমস্ত লোকজন আসছিল তাদেরকে বলা হয়েছে নরম্যান। নর্থ ম্যান থেকে আসছে নরম্যান। ওকে। আর একটু জানতে হবে, দা মেন হু বোর দ্য নেম কেম অরিজিনালি ফ্রম স্ক্যান্ডিনেভিয়া। যারা কিনা মূলত এরকম স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি গুলো, মূলত এরা হচ্ছে একেবারে সর্ব উত্তরের দেশ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, তারপর হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, এরা হচ্ছে সর্ব উত্তরের দেশগুলো। মানে এই পৃথিবীর মানে সব দিকে একেবারে উত্তর মেরুর যে দেশ, এরা হচ্ছে, এদেরকে বলা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তো সেই সমস্ত এলাকা থেকে যারা আসছিল ওদেরকে বলা স্ক্যান্ডিনেভিয়ান, এবং তারাই মূলত হচ্ছে নরম্যান নামে বেশি পরিচিত। এরপরে বলছে আর হচ্ছে তারা কারা ছিল? ব্যান্ডস অফ বিগ ব্লন্ড ফিয়ারলেস ম্যান। তারা হচ্ছে মানে অসম্ভব সাহসী লোকজন ছিল, অনেক বেশি শক্তিশালী ছিল। ক্রুইজিং আফটার প্লান্ডার এন্ড অ্যাডভেঞ্চার ইন দেয়ার ভাইকিং শিপস, এবং তারা মূলত জলদস্যু ছিল। ওকে, মানে তারা হচ্ছে এই জাহাজে করে অন্যান্য যে জাহাজগুলো থাকতো সেই জাহাজগুলোকে তারা মানে দস্যুগিরি করে বেড়াইতো। এন্ড ব্রিঙ্গিং টেরর হরএভার দে অ্যাপিয়ার্ড, এবং তারা যেখানে যেত তারা এরকম ধ্বংসযজ্ঞ চালাইতো বা হচ্ছে একটা মানে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতো। তো এরাই হচ্ছে মূলত নরমান ছিল। এই নরমানটা কি বুঝতে পারছেন? এরা আসছিল উত্তর কোন জায়গা থেকে? উত্তর বলতে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলতে বোঝায় ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, এই সমস্ত কান্ট্রিকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। জি আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এর পরে হচ্ছে দেখুন, আরেকটু আছে ওখানে, ওই যে নিচের দিকে দেখুন, ইরিয়া ভুল অক্ষর দিয়ে দাগানো। আহ, ওইখানকার এ থেকে দেখুন, হোয়েন থেকে দেখুন উপরের লাইনে যে হোয়েন দিস নরম্যানস ফ্রেঞ্চ পিপল অ্যাপিয়ার্ড ইন অ্যাংলো সেকশন ইংল্যান্ড, মানে যখন এই ফ্রেঞ্চ নরমান লোকজন ইংল্যান্ডে আসে, দে বট উইথ দেম থ্রি নোটওয়ার্দি থিংস। তারা মোট তিনটা জিনিস নিয়ে আসছিল। মানে যখন এই নরম্যানরা ইংল্যান্ডে আসছিল তখন তাদের সাথে তারা মোট তিনটা জিনিস নিয়ে আসতো। সেই তিনটা জিনিস কি? একটা হচ্ছে যে এ লাইভলি কেল্টিক ডিসপোজিশন, মানে যারা এই কেল্টিক ধর্ম, সরি, কেল্টিক যে জাতটা ছিল সেই জাতিদের যে জীবনধারা, সেই জীবনধারাটা তারা তাদের সাথে করে নিয়ে আসছিল। আরেকটা ছিল হচ্ছে এ ভিগোরিয়াস এন্ড প্রোগ্রেসিভ লেটিন সিভিলাইজেশন, মানে লেটিন একটা সভ্য জাতি নিয়ে আসছিল, বা লেটিন সভ্যতাটাকে তারা তাদের সাথে করে নিয়ে আসছিল। রোমান্স ল্যাঙ্গুয়েজ, এবং একটা রোমান্স ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছিল। মানে এই তিনটা জিনিস তারা তাদের সাথে করে নিয়ে আসছিল। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে দা কনকোয়েস্ট, দেখুন 47 পেজ উপরের দিকে। মানে আসলে এই যে অ্যাংলো স্যাক্সনদের তারা কিভাবে পরাজিত করে বিজয় লাভ করে, এটা হচ্ছে দা কনকোয়েস্ট বা বিজয়। সেটা কিভাবে? এট দ্য ব্যাটল, জাস্ট মিনিট, ওকে, এখানে বলছে এট দ্য ব্যাটল অফ হেস্টিংস, 1066 সালে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটার নাম হচ্ছে হেস্টিংস। তো সেই হেস্টিংস এর যুদ্ধে দ্য পাওয়ার অফ হ্যারোল্ড লাস্ট অফ দ্য স্যাকশন কিং, মানে স্যাকশনদের যে সবচাইতে সর্বশেষ এই ছিল রাজা ছিল হ্যারোল্ড, তার যে শাসনামল সেটা শেষ হয়ে যাবে, এইটা বলছে ওয়াজ ব্রোকেন। তার মানে 1066 সালে এই হেস্টিংস নামক স্থানে হ্যারোল্ড, মানে স্যাকশনদের যে সর্বশেষ রাজা স্যাকশন হ্যারোল্ড, সে পরাজিত হয়। অ্যান্ড উইলিয়াম ডিউক অফ নরম্যান্ডি বিকেম মাস্টার অফ ইংল্যান্ড, এবং এই নরম্যান্ডির যে ডিউক আর কি উইলিয়াম, সে ইংল্যান্ডের মানে সোল রুলার হয়। এরপর বলছে অফ দ্য কম্পিলেশন অফ দ্য স্টুপেন্ডাস কনকোয়েস্ট উইথ বিগান এট হেস্টিংস এন্ড হুইচ চেঞ্জ দ্য সিভিলাইজেশন অফ এ হোল নেশন, দিস ইজ নট দ্য প্লেস টু স্পিক। এবং এই যে একটা কনকোয়েস্ট বা বিজয় হয়েছিল হেস্টিংস নামক স্থানে, এই বিজয়টার মাধ্যমে টোটাল ইংরেজ যে অ্যাংলো স্যাকশন আছে এখানে একটা বহুত বা অনেক বড় সড়ো একটা পরিবর্তন চলে আসে, যেটা কিনা আমরা খুব সংক্ষেপে বলতে পারি না, এতটা পরিবর্তন আসে।
এরপরের এই পেজে গুরুত্বপূর্ণ তেমন কোনো কিছু নাই। এরপরে হচ্ছে সুমন ভাই এরকম 49 পেজে দেখুন আছে নিচের দিকে লিটারেচার অফ অ্যাংলো নরমান পিরিয়ড। আমরা এখান থেকে কি জানতে পারলাম, নরমানরা কারা ছিল এবং এই কিভাবে হচ্ছে নরমানরা বিজয় লাভ করছিল কাদের এগেইনস্টে। এই দুটো পয়েন্ট কি বুঝতে পারছে? এবং তারা এই তাদের সাথে করে কোন তিনটা জিনিস নিয়ে আসছিল। জি মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আবার সামারি আছে, আমি যখন সামারি দিব তখন আর একটু স্পষ্ট হবে। ওকে, আচ্ছা শুনুন, এরপর আছে 49 পেজ দেখুন আছে নিচের দিকে যে লিটারেচার অফ দ্য নরমান পিরিয়ড, মানে ওই সময় সাহিত্যটা আসলে কোন রকমের ছিল। এখানে বলছে ইন, হ্যাঁ 49 পেজের একেবারে নিচের দিকে, ইন দ্য অ্যাডভোকেটস লাইব্রেরি অফ এট এডিনবার্গ দেয়ার ইজ এ বিউটিফুল ইলুমিনেটেড ম্যানুস্ক্রিপ্ট। মানে এই যে অ্যাডভোকেটস, আর এই বইটা কোথায় আছে, লাইব্রেরি অফ এডিনবার্গে, সেই এডিনবার্গের লাইব্রেরিতে অ্যাডভোকেটস নামে একটা বই আছে। তো সেই যে পাণ্ডুলিপিটা বা ওই বইটার মধ্যে মূলত আমরা অ্যাংলো নরমানদের সাহিত্য সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পাই। রিটেন অ্যাবাউট 1330, যেটা কিনা লেখা হয়েছে 1330 সালে, হুইচ গিভস আস অ্যান এক্সিলেন্ট পিকচার অফ দ্য লিটারেচার অফ দ্য নরমান পিরিয়ড। তার মানে ওই সময় হচ্ছে সেই আমরা অ্যাডভোকেটস নামক বইটাতে, যেটা কিনা 1330 সালে লেখা হয়েছিল, আমরা এই অ্যাংলো নরমান সাহিত্য সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া পাই, যেটা এখনো আছে সেই এডিনবার্গের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে। এর পরে হচ্ছে আছে দেখুন 50 পেজে একটু ছবি আছে, ওইটা আমি মনে হয় ছবিটা দিই নাই নাকি দিয়েছি খেয়াল নেই, ওয়েট করুন আমি ছবিটা দিচ্ছি আবারও। 50 পেজে ছবিটা নিচের দিকে দেখুন আছে, ওইখান থেকে একটু ইম্পর্টেন্ট যে ওই সময় কোন কোন জিনিসগুলো আসলে ছিল। দেখুন গ্রুপে ছবিটা, ওকে ছবিটা গ্রুপে ওখানে বলছে ফ্রেঞ্চ এন্ড কেল্টিক এন্ড ইংলিশ হিরোস লাইক রোল্যান্ড আর্থার এন্ড থ্রিস্ট্রাম এন্ড বেবিস অফ হ্যাম্পটন দেয়ার আর স্টোরি। আচ্ছা উপরে আরেকটু আছে যে দেয়ার আর মেট্রিক্যাল অর ভার্স রোমান্সেস অফ ফ্রেঞ্চ, মানে ওই সময় মূলত যারা ফরাসি লেখক তাদের যে ধারাটা বা তারা যে ভার্সে লিখতো, তাদের যে ধরনের কবিতা লিখতো, সেই ধরনের কবিতায় রোমান্স লেখা হয়তো। এন্ড কেল্টিক এন্ড ইংলিশ হিরোজ, এবং সেগুলো কাদের কিনে লেখা হয়তো, কেল্টিক এবং হচ্ছে ইংলিশ হিরোদেরকে নিয়ে, যেমন এখানে বলছে রোল্যান্ডকে নিয়ে, আর্থারকে নিয়ে, এন্ড থ্রিস্ট্রাম এন্ড বেবিস অফ হ্যাম্পটন, এই সমস্ত হিরোদেরকে নিয়ে মূলত ওই সেই মিডিল এজে বা হচ্ছে অ্যাংলো নরমান এজে এই যে কবিতাগুলো ছিল বা যে রোমান্স গুলো ছিল, সেই রোমান্স গুলো লেখা হতো। আমরা কিন্তু গতকালকে সেই রোমান্স সম্পর্কে কিছু পড়ছিলাম। এরপর হচ্ছে দেয়ার আর স্টোরিজ, এরপর হচ্ছে দেয়ার আর স্টোরিজ অফ আলেকজান্ডার দ্য গ্রিক রোমান্স অফ দ্য ফ্লোরেস এন্ড প্যালানসিফ্লিওর, এবং সেখানে আলেকজান্ডার মানে গ্রিক আর যে রোমান সাহিত্য বা আমরা যেটাকে বলি ক্লাসিক্যাল লিটারেচার, ওই সমস্ত সাহিত্য ওখানে পাওয়া যেত। মানে সেই গ্রিক আর রোমানদের যে রোমান্স, ওই রোমান্স গুলো, যেমন এখানে এক্সাম্পল বলছে ফ্লোরেস এন্ড দ্য প্যালানসিফ্লিওর, এই ধরনের লেখাগুলো। এবং আরেকটা নিয়েছে দ্য সেভেন ওয়াইজ মাস্টার্স, এই ধরনের লেখাগুলো ওই ওই যে সময়টা ব্যাঙ্গলো নরমান এজে পাওয়া যেত। এরপর আরো আছে, এটা হচ্ছে ওয়ার্কস অফ ফ্রেঞ্চ রাইটার, দেখুন এটা হচ্ছে 52 পেজে দেখুন, সুমন অল্প একটু আছে। হ্যাঁ ভাই পাইছি, শুরু করুন। হ্যাঁ দেখুন উপরের দিকে আছে ওয়ার্কস অফ ফ্রেঞ্চ রাইটার, ছবিও দেওয়া আছে যে ফরাসি লেখকদের আমরা কি পেয়েছিলাম তখন। দ্য ফ্রেঞ্চ লিটারেচার অফ দ্য নরমান পিরিয়ড ইজ ইন্টারেস্টিং সিম্পলি বিকজ অফ দ্য এবিলিটি উইথ হুইচ ফরেন রাইটার সিজড আপন দ্য নেটিভ লেজেন্ড এন্ড মেড দেম পপুলার ইন ইংল্যান্ড। মানে এই ফরাসি যে সাহিত্যটা নরমান পিরিয়ডে, তারা কি করছিল, এই অন্য যে সাহিত্যের শাখাগুলো বা অন্য যে দেশ থেকে তারা সাহিত্যের থিম কালেক্ট করে ইংলিশদের বা ইংল্যান্ডের যে লোকজন বা যারা রিডার, তাদের কাছে ওইটা আরো বেশি জনপ্রিয় করে তুলছিল। মানে তারা অন্য জায়গা থেকে থিম কালেক্ট করতো, বাট তারা ইংরেজিতে ওই থিম দিয়ে নতুন করে লিখতো, এটা আরো বেশি পপুলার হয়েছিল। এই মানে মোট কথা সে ফরাসি যারা রাইটার ছিল তারা এটাকে আরো বেশি জনপ্রিয় করে তুলছিল অ্যাংলো নরমান এজে। এরপরে আছে 53 পেজ দেখুন, লায়ামন্ট ফেরাট, এটা একটা বইয়ের নাম। এটা হচ্ছে 1200 সালের দিকে লেখা হয়েছে, সেজন্য লিখছে সি 1200, মানে সেঞ্চুরি 1200। এটা একটা বইয়ের নাম। এখানে কি বলছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য ইংলিশ রাইমিং ক্রনিকলস, মানে মূলত হচ্ছে ছন্দের মতো করে যে ক্রনিকল বা গ্রন্থগুলো লেখা হয়েছিল ওই সময়ে অ্যাংলো নরমান এজে, তাদের মধ্যে সবচাইতে বিখ্যাত হচ্ছে এই লায়ামন্স, যে এই নামে লায়ামন্স রুট নামে একটা বই, ওইটা দ্যাট ইজ হিস্টোরি রিলেটেড ইন দ্য ফর্ম অফ ডগেরাল ভার্স, এবং এটা ছিল কি
ইতিহাস সম্পর্কিত, তবে এটা সম্ভবত কবিতা বা ছন্দের মতো করে লেখা হয়েছিল, সেটা হলো ডগরিয়াল ভার্স। প্রবাবলি বিকজ পোয়েট্রি ইজ মোর ইজিলি মেমোরাইজ দ্যান প্রোজ। কারণ আর এটা কবিতার মতো করে কেন লেখা হয়েছিল, কারণ গদ্যের চাইতে বরঞ্চ পদ্য মানে হচ্ছে এমনিতে গদ্যের চাইতে যে কবিতা বা কবিতার মতো করে যে জিনিসগুলো থাকে ওইগুলো বেশি মানুষের মনে থাকে, যার কারণে এটাকে ওরকম গদ্য বাদ দিয়ে এই পদ্যে বা কবিতার মতো করে লেখা হয়েছিল। এটা জানতে হবে যে ওই সময় বিখ্যাত যে ঐতিহাসিক একটা গ্রন্থ হবে সেই বইটার নাম আছে লায়ামঞ্চ ফেরাট। এরপরে আছে এখানে একটা ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। এরপর হচ্ছে মেট্রিক্যাল রোমান্সেস, 54 পেজে দেখুন নিচের দিকে ছবি মনে আছে দেওয়া। টু দ্য ইংলিশ রিডার। বুঝতে পারিনি, ধরো। টু দ্য ইংলিশ রিডার এই প্যারাটা। না না, ওইটা হচ্ছে মেট্রিক্যাল রোমান্সেস, ওইটা আমি দিচ্ছি। মানে ওই সময় রোমান্স গুলো আসলে কি নিয়ে লেখা হতো বা সেগুলার সাবজেক্ট ছিল কি কি। এখানে বলছে লাভ, চিভালরি এন্ড রিলিজিয়ন অল পারভেডেড বাই দ্য স্পিরিট অফ রোমান্স। মানে এই যে লাভ বা চিভালরি বা সৌর্য বা সাহস আমরা যাকে বলি অথবা ধর্ম, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে এইগুলা রোমান্স গুলা লেখা হয়তো। These are the three great literary ideas which find expression in the metrical romances। মানে সেই রোমান্স গুলোর মধ্যে আমরা এই ধরনের লেখা বা এই থিম গুলো আমি পেতাম। আসতে পারে যে যে রোমান্স গুলো লেখা হতো সেই রোমান্স গুলোর সাবজেক্ট ছিল কি, এখানে যেমন বলা হয়েছে লাভ, চিভালরি অথবা রিলিজিয়ন। এরপরে হচ্ছে আছে ম্যাটার অফ ব্রিটেনটা 56 পেজে দেখুন, দ্য ম্যাটার অফ ব্রিটেন। এটা মনে হয় ছবিতেও আছে, আমরা এটা গতকালকে শর্ট নোটেও একটা শর্ট কোশ্চেন করছিলাম, বুঝছেন? 56 পেজ, শুনুন ভাইয়া। পেয়ে গেছি ভাই, শুরু কর। আচ্ছা, এখানে বলছে দ্য ম্যাটার অফ ব্রিটেন, এটা কি এখানে বলছে টু দ্য ইংলিশ রিডার at least the most interesting of the romances are those which deal with the exploits of Arthur and his knights or the round table। মানে ইংরেজি বা এই ব্রিটেনের থেকে যে রোমান্স গুলা লেখা হয়েছিল বা ব্রিটেন আছে তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ফেমাস ছিল কোনগুলা? আর্থার এবং হচ্ছে তার নাইট গুলো নিয়ে, মানে আর্থার এবং হচ্ছে তার যে সহযোগী নাইট ছিল তাদেরকে নিয়ে যে রোমান্স গুলো লেখা হয়েছিল এইগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। এই আর্থার হচ্ছে একজনের নাম, থার্ড ইয়ার একটা বই আছে ফেরি কুইন। ওকে, ফেরি কুইন হচ্ছে কিং আর্থারকে নিয়ে লেখা। এরপর বলছে দ্য রিচেস্ট স্টোরিজ অফ রোমান্স হুইচ আওয়ার লিটারেচার হ্যাজ এভার ফাউন্ডেড, দেয়ার আর মেনি সাইকেলস অফ আর্থারিয়ান রোমান্স। তবে এই আর্থারিয়ান রোমান্সের অনেক ধারা আছে বা মানে এগুলো একটা না, অনেকগুলো আছে। চিফ অফ হুইচ আর দোজ দ্য গউইন, ল্যান্সিয়ট, মেরলিন, দ্য কোয়েস্ট অফ দ্য হোলি গ্রেইল এন্ড দ্য ডেথ অফ আর্থার। যেমন সেগুলোর মধ্যে বিখ্যাত একটা ধারা কি, গউইন আছে একটা, আর একটা আছে ল্যান্সিলট, আর একটা আছে মেরলিন, আর একটা আছে দ্য কোয়েস্ট অফ দ্য হোলি গ্রেইল, আর একটা আছে ডেথ অফ আর্থার। এই সাবজেক্ট গুলাই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। মানে মনে করেন যদি আপনি এই ম্যাটার অফ এটাকে ব্রিটেনকে একটা বই ধরেন তাহলে সেটার একটা চ্যাপ্টার হচ্ছে আর্থারিয়ান রোমান্স এবং সেই চ্যাপ্টারে আবার আলাদা আলাদা উপ শাখা বা উপবিভাগ আছে, সেগুলো এখানে একটা বলছে যে গউইন, ল্যান্সিলট, মেরলিন এগুলো একটা শাখা। এরপর বলছে in preceding section we have seen how this fascinating romances are used by Geoffrey and the French writers and how thoughts of through the French they found their way into English, appearing first in our speech of Layamon's-Brat। মানে যদি আমরা এই পূর্ববর্তী যে স্ট্যান্স আমরা কিন্তু ওইখানে দেখতে পেয়েছি যে যারা ফরাসি লেখক তারা সেই এই রোমান্স গুলোকে মূলত তাদের মতো করে লিখতো, এখানে সেই কথাটা বলা হয়েছে। তার মানে এখানে দ্য ম্যাটার অফ ব্রিটেন সংক্ষেপে বলে এরকমটা হয় যে ওই সময়ের একটা ধারা, মানে যে কবিতাগুলো লেখা হতো সেই কবিতার মোট মনে হয় 3টা ধারা ছিল, একটা ছিল ম্যাটার অফ ব্রিটেন, আর একটা ছিল ম্যাটার অফ রোম, আর একটা ছিল হচ্ছে ম্যাটার অফ ফ্রেঞ্চ। তো তাদের মধ্যে যেটা ম্যাটার অফ ব্রিটেন এটা হচ্ছে ইংল্যান্ডের যে রোমান্স গুলো বা ইংল্যান্ডের যা হিরো ছিল সেই হিরোদেরকে নিয়ে যে লেখাগুলো এটা হচ্ছে ম্যাটার অফ ব্রিটেন। যেমন এখানে তাদের মধ্যে অন্যতম যে ফেমাসটা বা সবচেয়ে বিখ্যাত যে রোমান্স এই ম্যাটার অফ ব্রিটেনের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে স্যার আর্থার এন্ড দ্য গ্রিন নাইট। এটা হচ্ছে সবচাইতে ফেমাস এবং এইটার আবার অনেক শাখা আছে, যেমন এদের মধ্যে বলা হয়েছে গউইন, ল্যান্সিলট, মেরলিন, কোয়েস্ট অফ দ্য হোলি গ্রেইল, আর একটা ডেথ অফ আর্থার। বুঝতে পারছেন এটা? এই প্যাসেজটা সম্পর্কে সংক্ষেপে একটু বলেন। আচ্ছা, এখানে বলা হয়েছে ম্যাটার অফ রোমান্স, ম্যাটার অফ ব্রিটেনটা আসলে কি। এটা হচ্ছে ওই সময় যে জিনিসগুলো বা যে কবিতাগুলো লেখা হলো তার একটা ধারা। যেমন আমি বললাম যে ওখানে মোট 3টা ধারায় কবিতা লেখা হতো, একটা হচ্ছে ম্যাটার অফ রোম,
আরেকটা হচ্ছে ম্যাটার অফ ফ্রেঞ্চ, আরেকটা হচ্ছে ম্যাটার অফ ব্রিটেন। এইটা হচ্ছে ম্যাটার অফ ব্রিটেন। এবার যেহেতু এটা ব্রিটেন, তার মানে এখানে ব্রিটেন বা ইংল্যান্ডের যারা হিরো ছিল তাদেরকে নিয়ে লেখা হয়েছিল। এবং সেই হিরোদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা ফেমাস যে হিরো ছিল সে হচ্ছে আর্থার এবং তার রাউন্ড টেবিল বা তার যারা সহকারী ছিল সেই নাইটরা। মানে এদেরকে নিয়ে যে বইগুলো লেখা হতো এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। তবে এই যে আর্থার এবং হচ্ছে তার রাউন্ড টেবিল নিয়ে যতগুলো লেখা হচ্ছিল এদের মধ্যে আবার মানে সবচাইতে বেশি ফেমাস কিছু ছিল, আবার একটু কম জনপ্রিয় কিছু ছিল। মানে এখানে যেগুলো ফেমাস ছিল তাদের মধ্যে কয়েকটা নাম বলা হয়েছে, যে গাওয়িন, লেন্সিলট, মের্লিন, তারপরে কোয়েস্ট অফ দ্য হোলি গ্রেল, লাইক আছে ডেথ অফ আর্থার। এবং যারা বিশেষ করে ইংলিশ লেখক হচ্ছে তারা এরকম রোমান্স গুলো কালেক্ট করে তারা তাদের ধারা এরকম লিখতো, রোমান্স গুলো লিখতো, এরকম মানে থিম কালেক্ট করে মোট কথা তারা এই রোমান্স গুলো লিখতো। বুঝতে পারছেন? এবার ফাতিমা জোহরা। আচ্ছা ওকে, আচ্ছা এরপর একটা আছে 60 পেজ, দেখুন 60 পেজ আছে মিসসেলিয়াসনেস লিটারেচার অফ দ্য নরমান পিরিয়ড। মানে ওই এই যে ভেনামি বা হচ্ছে আমরা তো এই যে যেগুলো দেখলাম এগুলো নাম আছে, বাট এরকম মানে ভেনামি কোন কোন জিনিস আসলে সেই সময় লেখা হয়েছিল। এটা হচ্ছে 60 পেজে, পেয়েছেন কি সুমন ভাইয়া? 60 পেজ। হ্যাঁ ভাই পেয়েছি, শুরু করেন। এগুলো কেমন যেন লাগে ভাই, এটা কি? হ্যাঁ এগুলো আসতে পারে যে ওই সময় যে মিসসেলিয়াসনেস যে লেখাগুলো ছিল বা বেনামি যে লেখাগুলো ছিল ওই দু একটা নাম লিখে এগুলো আসতে পারে। হ্যাঁ, যেগুলো এগুলা তো ইম্পর্টেন্ট আমি জাস্ট, এগুলা আমি হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ সুমন ভাই বলুন, শুনতে পাচ্ছি। এগুলোর মনে করেন যে আমি কিছু বুঝতে পারতেছি আসলে, কিন্তু কি করে কি করব, খাতায় কি লিখবো এরকম আমি লাগে যে আর কি। জিনিসগুলো দাগিয়ে দিচ্ছি ওটুকু আপনি খাতায় নোট করে, হ্যাঁ তাইলে হবে না। যেগুলো আমি অ্যাটলিস্ট পড়াচ্ছি আপনি কি মানে আমি আমি যেরকম যেরকম পড়াচ্ছি আপনি কি এটা আপনার বই থেকে দাগাইতেছেন না? হ্যাঁ দাগাইতেছি। তাহলে আপনি ওইগুলাই নোট করবেন। আচ্ছা, ওয়ার্ড গুলো যেমন একটু এখানে কঠিন মনে হচ্ছে ভাই, ওয়ার্ডের মিনিং গুলো। সেগুলো বোল্ড করে লেখা, ওইগুলো আছে সাবজেক্ট। যেমন আগেরটাতে ছিল কি ওই যে আমরা আগে একটু আগে যে টপিকটা পড়লাম ওই টপিকটা কোন সম্পর্কে ছিল? দা ম্যাটার অফ ব্রিটেন সম্পর্কে। তো আপনি উপরে লিখলেন টাইটেলটা কি, দা ম্যাটার অফ ব্রিটেন। তো এরপর আপনি লিখলেন এটা আসলে কি, ব্রিটেনদের যারা সেই ই ছিল হিরো ছিল তাদেরকে নিয়ে লেখা কিছু ঘটনা। এবং সেই ঘটনার মধ্যে অনেক ঘটনা ছিল এবং তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিং আর্থার এবং তার নাইটদেরকে নিয়ে যেটা লেখা। এবং সেগুলো আর অনেক শাখা আছে, আপনি শাখাগুলোর নাম লিখলেন, একটা এক্সাম্পল লিখলেন, তাইলে হয়ে গেল। এগুলো কি, আচ্ছা এগুলো কি বই থেকে লিখতে হবে না নিজের ভাষায় লিখবো, কোনটা কি? এগুলা আপনি যদি নিজের ভাষা জানেন তাহলে লিখতে পারবেন, না হলে কারণ এগুলো তো ইতিহাস, আপনি কি ইতিহাস নিজের মতো করে বানাইতে তো পারবেন না, তাই না? না না ঠিক আছে ভাই, আপনার কি নোট করা নাই ভালো হবে এটা এগুলো? যদি নোট করেন তাহলে তো অবশ্যই সেটা ভালো হবে, কারণ আমি যে শুধুমাত্র জাস্ট বলে দিলাম আপনারা ওইভাবে রেখে কোনো লাভ নাই। লাভ নাই, এটা হ্যাঁ ওইটাই। সবচেয়ে, হ্যাঁ। আপনার তো কি যদি নোট নোট করা আছে? করেন, আমার নোট গুলো আছে সেগুলো আমি দিলাম, বাট আমি চাচ্ছি আপনারা আপনাদের মতো করে নোট করুন, দেন আমি তো আছি, রাইট রাইট। আমার কাছে আছে, হ্যাঁ আমি ওগুলো পরে দিবেন আপনারা আপনাদের মতো করে। আমি কিন্তু গতকালকে মনে হয় বলছিলাম আমি যা পড়াইছি ওগুলো নোট করে গ্রুপে শেয়ার করুন, আপনারা কেউ সেগুলো জান নাই, তখন না দিলে সেটা তো আপনাদের ব্যাপার, তাই না? সেটা ও তো হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের করছি কোনো তো, উচিত না। আমি করছি, আমি দিলাম তো। কোন জায়গায় দিয়েছিলেন আপনি? দিলাম না এই, আচ্ছা মেনশন করে আমি দিচ্ছি। আমি আমি তো দিয়ে আচ্ছা ওকে দিচ্ছি। ওকে। আচ্ছা দিচ্ছি, এখনই দিচ্ছি। তারপরে বলছে 60 নম্বরে দেখুন আছে মিসসেলিয়াসনেস লিটারেচার অফ দ্য নরমান পিরিয়ড। ওই সময় এরকম বেনামি আসলে কোন কোন লেখাগুলো ছিল এখানে বলছে, ইট ইজ ওয়েল না ইম্পসিবল টু ক্লাসিফাই দ্য রিমেনিং লিটারেচার অফ দিস পিরিয়ড। মানে সেগুলোকে আমরা আসলে কোন একটা নির্দিষ্ট ধরনের ক্লাসিফাই করতে পারি না। এরপরে বলছে আহ কোথায় ছিলাম, পিরিয়ড এন্ড ভেরি লিটল অফ ইটস নাও রিড। এবং সেগুলো খুব অল্প কিছু সাধারণত পড়া হয়, এক্সেপ্ট বাই অ্যাডভান্স স্টুডেন্টস দোজ ইন্টারেস্টেড ইন দ্য ডেভেলপমেন্ট অফ ট্রানজিশন ইংলিশ উইল ফাইন্ড ইন দ্য এনিশিয়েন্ট রিউল। আচ্ছা এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কয়েকটা নাম জানতে হবে, আমি যে যে নামগুলো বলছি এগুলো জাস্ট দাগিয়ে রাখুন। যেমন এখানে একটা নাম আছে অ্যানফেরেন রিউল, অথবা এখানে ইংরেজিতে বলছে হচ্ছে রুল অফ দ্য অ্যাঙ্কোরেসেস, জাস্ট আচ্ছা এটা দাগিয়ে দাগিয়ে, রাখুন, রুল অফ দ্য অ্যাঙ্কোরেসেস।
আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। পেয়েছেন? পেয়ে গেছি। হ্যাঁ। আর 1225। এটা কি ছিল? হ্যাঁ, এটা কি ছিল? এটা হচ্ছে পরের লাইনে দেওয়া আছে, দ্য মোস্ট বিউটিফুল বিট অফ ওল্ড ইংলিশ প্রোজ এভার রিটেন। মানে এই ওল্ড মানে অ্যাংলো নরম্যান পিরিয়ড যতগুলো গদ্য লেখা হয়েছিল তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে সুন্দর যে গদ্যটা, এটা হচ্ছে রুল অফ দ্য অ্যাং প্রসেসেস। ওকে ঠিক আছে ভাই, নাইস। আচ্ছা, আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে অর্মস অরমুলাম। এটা দেখুন, কোথায় এটা? অর্মস অরমুলাম, এটা ওই স্ট্যান্ডার্ড 4-5 লাইন পরে দেখুন, ও আর এম এস অর্মস, ও আর এম ইউ এলিউম, হুম, অর্মস অরমুলাম। পেয়ে গেছি। হুম, ওকে। এরপর আছে হচ্ছে ক্যাডমন্স প্যারাফ্রেজ। পেয়ে গেছি আমি, ক্যাডমুন প্যারাফেস, ঠিক আছে। এরপর হচ্ছে কুরসর মুন্ডি। হ্যাঁ পেয়ে গেছি, কুরসা মুন্ডি। হ্যাঁ, তো হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মূলত বেনামি লেখা। বেনামি যে লেখাগুলো সেগুলা। Okay? হ্যাঁ আচ্ছা, পেয়ে এরপর গেছি। এই পেজে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নেই, এবার হচ্ছে সামারিটা দিচ্ছি আমি, আপনার সামারিটা দেখুন শুনুন ভাইয়া। সামারিটা পড়লে আচ্ছা মোটামুটি আরো কিছু স্পষ্ট হবে না। ভাই, আমি দিছি দেখেন না, সামারি লেখছি এটা, আপনি দেখলেন হয়তো। আপনি তো ওটা আমারটা কপি করছেন, আমি যেটা দিয়েছি আপনি সেটা কপি, আপনি আপনার নিজের মতো করে কপি করবেন। আপনি নিজের মতো করে বই থেকে নোট করবেন, আপনার কাছে তো মেইন বই আছে, হ্যাঁ আপনি আপনার ঠিক মতো করে আছে। নোট করবেন। আপনি আমারটা কপি কেন করছেন? কপি এগুলো এগুলাই তো আসবে ভাই, লিখতে গেলেও তো এগুলোই আসবে, হ্যাঁ, থাকুক, তাই আপনি না? আপনি নিজে নিজে সেটা বুঝে বুঝে করবেন। আমারটা করা তো আপনার কোনো লাভ হলো না, তাই না? আপ- আমি যেগুলো দাগিয়ে দিয়েছি বা যেগুলো পড়াচ্ছি ওইগুলো আপনি আপনার মতো করে সংক্ষেপে লিখবেন। এখন যদি আপনি না লিখেন, জাস্ট আমারটাই করবেন, তাহলে তো আপনার কোনো সেই ফ্রি হ্যান্ড রাইটিং তো আপনি স্কুল হতে পারছেন না। আহ, যখন আপনি অ্যাডভান্স রিডিং রাইটিং স্কিল লিখতে যাবেন, আপনার রিডিং পার্ট এ, তারপর রিডিং পার্ট বি কোনো কিছু কমন আসবে না, তারপরে রিডিং পার্ট সি, রাইটিং পার্ট সি কোনো কিছু কমন আসবে না আপনার। বাট সেগুলো তো আপনাকে লিখতে হবে, তাই না? তো যদি আপনি এখন এখন থেকে সেটা প্র্যাকটিস না করেন, তাহলে তো আপনার ওইগুলো তো মানে টোটাল ফেল হবে। ফাতেমা তো জোহরা নেট চলে গেছে। নেট চলে গেছে ভাই, এটা ওকে, ওকে, কিভাবে যায়? মেসেজ তো হচ্ছে। Wait, wait. ওয়েট করুন একটু, শুনুন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, কেটে দিব। না, 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 আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই। Okay. আচ্ছা, এবার হচ্ছে সামারিটা দিয়ে দেখুন, আমি যে সামারিটা দিয়েছি, পারলে নিজের মতো করে লিখবেন, তাহলে সেক্ষেত্রে আপনি জানতেও পারবেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং মানে অনেক বেশি আপনার ডেভেলপ হবে। ঠিক আছে, দেখুন এখানে আমি যে নোটটা করছিলাম আছে, দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড, এটা শুরু হয়েছে কত সাল থেকে? 1066 থেকে 1350 সাল। এখানে আছে দ্য নরম্যানস, দ্য মেন, এখানে আসলে নরমান কারা ছিল? দ্য মেন হু বোর দ্য নেম কেম অরিজিনালি ফ্রম স্ক্যান্ডিনেভিয়া, মানে যারা কিনা স্ক্যান্ডিনেভিয়া থেকে আসছিল তাদের হচ্ছে এই নরমান নামটা সাধারণত দেওয়া হয়েছে। আর কল্ড নরম্যানস, দে বট ইংল্যান্ড থ্রি নোটওয়ার্দি থিংস, তারা ইংল্যান্ডে মোট 3টা জিনিস নিয়ে আসছে। সেই 3টা জিনিস কি কি? এ লাইভলি কেল্টিক ডিসপোজিশন, মানে কেল্টিকদের যে জীবনধারা, সেইটা। কেল্টিক হচ্ছে একটা জাতি, যেমন আমরা বাঙালি, আমাদের কিছু আমাদের কিন্তু অবশ্যই কিছু ইয়ে আছে, জীবনধারা আছে, বা আমাদের সেই অনেক কিছু ইয়ে আছে, ধারা আছে, যেগুলো সব প্রত্যেকটা বাঙালির মধ্যে থাকে। তো এই যে যারা নরম্যান আসছিল সেই ই থেকে, স্ক্যান্ডিনেভিয়া থেকে, তারাও এরকম একটা যে যারা কেল্টিক ছিল তাদের একটা জীবনধারা নিয়ে আসছিল। এরপরে বলছে এ ভিগোরিয়াস এন্ড প্রোগ্রেসিভ লেটিন সিভিলাইজেশন, তারা একটা লেটিন সভ্যতা নিয়ে আসছিল, মানে লেটিন যে সভ্যতাটা আছে ওইরকম একটা সভ্যতা তারা নিয়ে আসছিল। আরেকটা কি ছিল? এই রোমান্স ল্যাঙ্গুয়েজ, মানে রোমান্সে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেই ল্যাঙ্গুয়েজটা তারা তাদের সাথে করে নিয়ে আসছিল। বুঝতে পারছেন শুনুন ভাইয়া? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে the Normans were the first to bring the culture and the practical ideals of Roman civilization home to English. এখানে কি বলছে? The Romans are the first রোমানরা ছিল মানে প্রথম কিসের জন্য? টু ব্রিং দ্য কালচার এন্ড দ্য প্র্যাকটিক্যাল আইডিয়ালস অফ রোমান সিভিলাইজেশন, মানে নরমানরা রোমান যে সভ্যতা আদর্শ সেগুলাকে ইংরেজিতে তারা প্রথম শুরু করছিল। এটা কি বুঝতে পারছো? মানে নরমানরা তারা রোমের যে কালচার বা সভ্যতা এইটাকে ইংরেজ বা ইংল্যান্ডে সর্বপ্রথম ইউজ করা শুরু করছিল।
নরমানরা, ঠিক আছে হ্যাঁ নরমাল। ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এরপর আচ্ছা, এরপর বলছে মেট্রিক্যাল রোমান্সেস, মানে কোন কোন রোমান্স গুলো ছিল এবং সেটার কোন কোন সাবজেক্ট ছিল ওইটাতে। লাভ, চিভালরি এন্ড রিলিজিয়ন আর অল পারভেডেড বাই দ্য স্পিরিট অফ রোমান্স, মানে লাভ, চিভালরি আর হচ্ছে রিলিজিয়ন, এই তিনটা জিনিস নিয়েই মূলত রোমান্স গুলো লেখা হতো। দিস আর দ্য থ্রি গ্রেট লিটারি আইডিয়াস হুইচ ফাইন্ড এক্সপ্রেশন ইন দ্য মেট্রিক্যাল রোমান্সেস। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে ভাই। আচ্ছা, এরপর সোজা কে লেখা এরপর আছে? কি সাম ফেমাস রোমান্স, মানে যে ওই সময় যে বিখ্যাত রোমান্স গুলো পাওয়া যাইতো, যেমন এখানে বলছে দ্য ম্যাটার অফ ব্রিটেন, এবং সেই ম্যাটার অফ ব্রিটেনটা আসলে ছিল কি, ইট টেলস অ্যাবাউট দেয়ার হিরো। সেখানে দেয়ার বলতে যারা ব্রিটেনের অধিবাসী আর কি। ব্রিটেন বলতে আমরা ইংল্যান্ডটাকে এখন বুঝি। মানে সেই ইংল্যান্ডে যারা অধিবাসী ছিল তাদের যারা হিরো ছিল আর কি, তাদের ঘটনাগুলাই বর্ণিত ছিল। যেমন এখানে আর্থার এন্ড হিজ নাইটস অফ দ্য রাউন্ড টেবল, দ্য বেস্ট অফ দিস রোমান্সেস ইজ সার গাওয়াইন এন্ড দ্য গ্রিন নাইট। মানে এই ম্যাটার অফ ব্রিটেনটা কি, ইংল্যান্ডের যারা ফেমাস হিরো ছিল বা অনেক মানে কি বলে যে হিরো টাইপের লোকজন ছিল, তাদেরকে নিয়ে যে ঘটনা বলেছিল ওইগুলো হচ্ছে ম্যাটার অফ ব্রিটেন। এবং তাদের মধ্যে সবচাইতে ফেমাস ছিল কে, আর্থার এবং তার নাইট বা তার হচ্ছে যারা সহকারী ছিলেন তারা। তো তাদেরকে নিয়ে লেখা বিখ্যাত দুটো যে রোমান্স, সে দুটার নাম কি, একটা হচ্ছে গাওয়াইন আর একটা হচ্ছে গ্রিন নাইট। বুঝতে পারছেন এটা? হ্যাঁ বুঝতে পারছি। তো কয়, আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বরটা দেখুন। 2 নম্বরটা বলছে ম্যাটার অফ গ্রিস এন্ড গ্রিস রোম, এন্ড রোম। ইট ইজ অ্যান এন্ডলেস সিরিজ অফ ফেবুলাস টেলস অ্যাবাউট আলেকজান্ডার এন্ড অ্যাবাউট দ্য ফল অফ ট্রয়। তার মানে যেহেতু এখানে গ্রিক বা রোমান সাহিত্য আছে, দ্যাটস ওয়াই এখানে অনেক বিস্তারিত ঘটনা আছে। এখানে আলেকজান্ডার কিভাবে তার শাসনামল শুরু করছিল, কিভাবে শেষ করেছিল, এই সমস্ত ঘটনা আছে। এবং হচ্ছে এই যে যে এই রাজ্য, ট্রয় রাজ্য, এটা কিভাবে ধ্বংস হয়েছিল, এই সমস্ত ঘটনাই এই ম্যাটার অফ গ্রিস আর ম্যাটার অফ রোমের মধ্যে আছে। ভাই ইংলিশ, যেমন এখানে ইংলিশ এক্সাম্পল, সাহিত্যে রোম চলে আসলো কেন? কারণ সেই এই যে যে আমরা দেখেছি স্যাকসনরা তারা জার্মানি থেকে আসছিল, নরমানরা স্ক্যান্ডিনেভিয়া, তারা অনেক দেশ থেকে আসছিল। এই কারণে সে তাদের যে ঐতিহ্যগুলো বা তাদের যে সাহিত্য, সেগুলো ইংরেজি সাহিত্যে জড়াই গেছে। ইংরেজি সাহিত্য তো প্রথমে একদিনে শুরু হয় নাই, অন্যান্য সাহিত্য থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে ইংরেজি সাহিত্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর লাস্টে আছে ম্যাটার অফ ইংল্যান্ড। ম্যাটার অফ ইংল্যান্ডটা কি, ইট ইনক্লুডস দ্য স্টোরিজ অফ বেবিস এন্ড হ্যাম্পটন, গায়া পাওয়ারিক এন্ড রবিনহুড। ইংল্যান্ডের যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে ম্যাটার অফ ইংল্যান্ড। এবং যেমন এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে বেবিস এন্ড হ্যাম্পটন, গায়া পাওয়ারিক আর রবিনহুড। এরপর আছে দ্য পার্ল। এই পার্ল হচ্ছে আরেকটা বইয়ের নাম। এটা কি, দ্য পার্ল ইজ অ্যানাদার, আচ্ছা এখানে বলছে দ্য পার্ল ইজ অ্যানাদার রিমার্কেবল পোয়েম ইন দিস এজ, এবং ওই এজে অন্যতম একটা বিখ্যাত কবিতা হচ্ছে দ্য পার্ল। এইটা হচ্ছে মোট কথা আমাদের অ্যাংলো নরমান পিরিয়ড থেকে যা যা জানতে হবে। বুঝতে পারছেন সুমন ভাইয়া? ভাই ক্লিয়ার, বেটার আন্ডারস্ট্যান্ড। তো Okay. এর আগে মনে হয় একটা ছিল না, রোমান্টিক এজ। রোমান্টিক এজ না তো, অ্যাংলো স্যাকসন এজ ছিল সুমন ভাইয়া। তাই আচ্ছা আচ্ছা, ওর ইংলিশ কি হয়? ওইটা হচ্ছে অ্যাংলো স্যাকসন আর এটা হচ্ছে অ্যাংলো নরম্যান। অ্যাংলো স্যাকসনটা শুরু হয়েছে হচ্ছে 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত, এবং 1066 সাল থেকে 1350 সাল পর্যন্ত হচ্ছে অ্যাংলো নরম্যান পিরিয়ড। ভাই বুঝতে পারছেন? হ্যাঁ। তো ইয়া দিলেন মিডল ইংলিশ এজ দিলেন? মিডল ইংলিশ এজ বলতে মিডলটা দেন নাই মনে হয় নাকি? এইটাই, এই যে যে অ্যাংলো নরম্যানটা পড়ি না, এইটা কি বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড। ও আচ্ছা আচ্ছা, এটা আরেকটা নাম না, দেখি তো, হ্যাঁ, তো ভুলে গেছি। মিডল, মূলত হচ্ছে 1066 সাল থেকে একেবারে 1300 সাল পর্যন্ত এটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। এটা একেবারে দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাংলো নরম্যান আর একটা হচ্ছে এজ অফ সসার। হ্যাঁ ঠিক আছে ভাই। বুঝতে হ্যাঁ পারছেন? আমি ভাগটা পড়ি নাই তো, এই কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, সেই যে ভাগ ভাগ ওইটাও তো জানতে হবে। আচ্ছা ওকে, তো এই আচ্ছা, ভাই তো এই এইগুলো ভাগ দুটো জানলে কি মিডল ইংলিশ পিরিয়ড পড়া শেষ হয়ে যাবে? হ্যাঁ, যদি আমরা এরপরে এই আগামীকালকে পড়বো এজ অফ সসার, মানে নেক্সট ক্লাসে শুক্রবার, তাহলে আমাদের এই এই মানে ফার্স্ট একেবারে 450 থেকে 1500-1400 সাল পর্যন্ত যা আছে সব শেষ হয়ে যাবে। তাহলে মিডল ইংলিশ লিটারেচার আর তো পড়তে হবে না, এই দুটো পার্ট পড়লে হয়ে যাচ্ছে ওটা। বুঝতে পারিস ভাইয়া? হ্যাঁ, যদি আমরা এই দুটো পাঠ করি, মানে এই যে যে ওল্ড ইংলিশ
আমরা ওল্ড ইংলিশ বলি কোনটাকে? ওল্ড ইংলিশ বলি 450 থেকে 1066 সাল পর্যন্ত, এটা আরেকটা নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন এজ। ওকে, হুম, আচ্ছা ঠিক আছে। আর ওল্ড আর মিডল ইংলিশ বলি কোনটাকে? 1066 সাল থেকে 1500 সাল 1500 সাল পর্যন্ত। পর্যন্ত। এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাংলো নরমানাইজ, এটা হচ্ছে 1066 থেকে 1350, আর একটা হচ্ছে এজ অফ সসার, ওটা 1350 থেকে 1400 সাল পর্যন্ত। ঠিক আছে, এখানে একটা মানে কথা ছিল যে ওই 100 সাল কি হয়ে গেল, বাদ গেল হ্যাঁ, কেন? আচ্ছা 100 সাল বলতে ওই 100 সালে তেমন কোনো কিছু হয় নাই, যে 1400 থেকে 15 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু হয় নাই, যার কারণে ওটাকে বলা হয় ডার্ক এজ। ডার্ক নাইট, ডার্ক এজ, ডার্ক এজ, ডার্ক এজ, ঠিক আছে, এই বাংলাতে বলো অন্ধকারাচ্ছন্ন যুগ। ডার্ক এজ, ঠিক আছে, হুম, আচ্ছা। এবার ঠিক আছে। তো আজকে হ্যাঁ শুনুন, আজকে হচ্ছে এটুকুই থাকুক। এখন আমরা কোশ্চেন গুলো একটু দেখি। আমি তো গতকালকে দাগাই দিছে, ওগুলো কি পড়ছিলেন? যে বই না এর থাকায় question- সমস্যা হয়ে গেছে, তো একটু পড়া একটু কমজোরি হয়ে গেছে। আচ্ছা, ওগুলা তাহলে নেক্সট ক্লাসে আচ্ছা পড়া ওগুলো থাকবে থাক, ওইগুলা। নেক্সট তো আমাদের তো হুম, নাই, আমি সব পড়ে নেবো নি একবারে, নিয়ে আপনাকে দিয়ে দেবো নি। আচ্ছা, তার মানে আপনাদের নেক্সট শুক্রবার শুক্রবারে আছে। দিন যার সাথে পড়াবো ওই দিন হচ্ছে আপনাদের পড়া থাকবে এই যে দুইটা, মানে গতকালকে যে ব্রিফ গুলো আমি পড়া দিয়েছি সবগুলা টোটালি, যেন এই হয় কোনো সমস্যা না, এর আগে আমি জিজ্ঞেস করে যেন আপনারা ঠিক মতো আচ্ছা বলতে পারেন। ওকে, আচ্ছা আচ্ছা। আর এই যে যে দুইটা ক্লাস দুইটা এইজের উপর নিলাম, এগুলো ঠিক মতো পড়বে, সংক্ষেপে লিখবেন। এরপরে যদি সমস্যা হয় তারপর তো আমি আছি। আর ফাতিমা জোহরা মনে আসছেন, নেক্সট ক্লাসে হচ্ছে পড়া থাকবে এই আমরা যে গতকালকে ব্রিফ কোশ্চেন গুলো করছিলাম, শেষ করছিলাম, এই এটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন, আর একটা হচ্ছে এই অ্যাংলো নরমানিজ। এখান থেকে যে ব্রিফ আছে সবগুলো আগামীকালকে পড়া থাকবে, মানে আপনাদের নেক্সট ক্লাসে। আচ্ছা ফাতিমা জোহরা, আমি কি আপনি আসছেন, আমি কি যে উপরে যে সামনে ওটাকে আবার রিপিট করবো? হ্যাঁ বলুন একটু। রেকর্ড করা ছিল ভাইয়া, রেকর্ড করা থাকলে আমি একটু দেখে নেব। হ্যাঁ আছে, রেকর্ড আছে। রেকর্ড আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে পড়বার এই যে সসার, আর এই যে যে গতকালকে শর্ট আর যে এগুলো পড়ছি আমরা, এগুলো নাকি কোনো সমস্যা আছে কারো থাকলে বলুন, আমি সেটা এখন যেতে সময় আছে বুঝিয়ে আচ্ছা দিচ্ছি। দেখি তাহলে সমস্যা থাকতে পারে। আচ্ছা দেখুন, সমস্যা আছে নাকি স্টাডি গাইড থেকে দেখুন। আপাতত ফরওয়ার্ড কোশ্চেন গুলো পড়ার দরকার নাই, কারণ এখনো তো সেকেন্ডারি এক্সাম হয় না, যার কারণে নতুনদের জন্য কোনো সাজেশন এখনো করা হয়নি। তো আগে সেকেন্ডারি এক্সামটা হোক, এরপরে সাজেশন দিয়ে আমি সেই হ্যান্ড নোট গুলো করে ফেলবো। দেখুন যে গতকালকে যে গতকালকে যে বুঝতে পারিনি ফাতিমা জোহরা, ভাই আপনি বলেন না। আমি বলছি যে গতকালকে যে শর্ট আর হচ্ছে ব্রিফ গুলো পড়েছে ওইগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে বলুন, আমি রিপিট করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই যে একটা যেটা অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, ওই ক্রনিকলের ব্যাপারটা একটু বুঝিয়ে দেন। ক্রনিকল মানে কি জাস্ট এটা আচ্ছা সংক্ষেপে। আচ্ছা, ওকে, জাস্ট আ মিনিট। ওকে, আমরা বাংলাতে বলি না ক্যালেন্ডার, ক্যালেন্ডার শব্দ অর্থ হচ্ছে দিনলিপি বা গ্রন্থপঞ্জি। তো ক্রনিকলটা ওই অর্থে ইউজ করা হয়েছে, মানে যেখানে একটা সময় বা নির্দিষ্ট একটা সময়ের যা যা হয়েছে গুরুত্বপূর্ণ সবকিছু উল্লেখিত আছে। তো ওই যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল মানে অ্যাংলো স্যাক্সন এইজের যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী, বিশেষ করে 900, 1000, 1100, 1200, এই যে 400টা বছর যে ঘটনাবলী সবগুলো ওই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের মধ্যে উল্লেখ আছে। এবং এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটা মূলত একজন খেলের যে বা যাজক, মানে চার্চের যে যাজক থাকে না বা প্রিস্ট থাকে, সে মূলত এটা কম্পোজ করছিল। এবং এটা কম্পোজ করছিল কার সাহায্যে? কিং আলফ্রেডের সাহায্যে, মানে সে এটা কম্পোজ করতে অনেক সাহায্য করছিল। এখানে কোন কোন ঘটনা বলি আছে, সেই আলেকজান্ডার দ্য গ্রেটের কিভাবে পতন হয়েছিল, এরপরে হয়েছে ওই সময় যারা রাজা ছিল রাজাদের কিভাবে পতন হয়েছিল, এরপরে ওই সময় বিখ্যাত একটা লেখা ছিল হচ্ছে গ্রেটের এক্লেসিয়াস্টিক্যাল হিস্টোরি, মানে এই যে বিখ্যাত যে ঘটনাবলী সবগুলোই ওই ওই যে বইটা অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের মধ্যে উল্লেখ আছে। এটি হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, বুঝতে পারছেন? এটা মানে এটা কি? মানে কোনটা, মানে এটা কি? অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। অ্যাংলো স্যাক্সন তো দুইটা, এটা হচ্ছে একটা জাতির নাম, আর ক্রনিকল মানে দিনলিপি, তার মানে
এই যে জাতি বা আর এখানে যেহেতু জাতি বলতে এখানে বলছে এইজটাকে, তার মানে অ্যাংলো স্যাক্সন এইজে যে ঘটনাবলী হয়েছিল গুরুত্বপূর্ণ সেইগুলাই এই ক্রনিকলের মধ্যে উল্লেখ আছে, যার কারণে এটার নামই হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। আচ্ছা, দিনপঞ্জি লিখবো ভাই, এটা ক্রনিক্যাল। আপনাকে তো বাংলায় লিখতে বলা হয় নাই, আপনি এমনিতে বোঝানোর জন্য বললাম, ওটাকে আপনি বলতে পারেন দিনলিপি বা বর্ষপঞ্জি বা হচ্ছে ধারা আচ্ছা, বিবরণী, আপনার কাছে যেটা ইজি মনে হয় আপনি সেটা লিখতে পারেন। মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো ইয়া নেই না? না না, অ্যাপ্রোপ্রিয়েট ওরকম কোনো কিছু নেই। এমনিতে হচ্ছে ক্রনিকল শব্দের অর্থ হচ্ছে ধারা বিবরণী, সেখানে কোনো কিছুর একটা বিবরণ একেবারে ধারাবাহিক ভাবে লেখা হয়, ওইটি হচ্ছে ক্রনিকল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোনটাতে সমস্যা? এটা তো এই কোশ্চেন গুলো কিন্তু সবগুলো করা দিচ্ছি, তাই নাই? যেটা ছিল যে মিডল এজের একটা রোমান্স, রাইট আ নোট, মিডল এজ রোম্যান্স, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রোমান্স, একটু সংক্ষেপে বলেন। আচ্ছা আচ্ছা আমি আমার মতো করে আমি জাস্ট বাংলাতে বলতেছি। রোমান্স কাকে বলে? যেখানে কোনো একজন হিরোকে নিয়ে কোনো ঘটনা থাকে, সেই হিরো সে অনেক বেশি মানে অনেক দেশ সাধারণত ঘুরে বেড়ায়, বা মোট কথা যেখানে ভ্রমণ করে সব সময়, এবং লাস্টে দেখা যায় সে কারো প্রেমে পড়ছে। তো এই ঘটনা বলে যে বইয়ের মধ্যে উল্লেখিত থাকে, বা যে ঘটনা মানে এই ঘটনা বলে যেখানে উল্লেখিত থাকে, ওটাকে বলা হয় রোমান্স। ওকে, এইরকম বেশ কিছু রোমান্স মিডল এজে লেখা হয়েছে, এবং সেই রোমান্স গুলো বেশ কয়েকটা ধারা হইতো। যেমন একটা ধারা হচ্ছে ম্যাটার অফ ব্রিটেন, ওখানে হচ্ছে ইংল্যান্ডের যারা হিরো ছিল তাদের কিনে যেটা লেখা হইতো ওইটা হচ্ছে ম্যাটার অফ ব্রিটেন। আরেকটা ছিল ম্যাটার অফ রোম, মানে রোম বা ইতালির যারা এইরকম হিরো ছিল বা তাদের যারা হিরো ছিল তাদের কিনে যে ঘটনাবলী লেখা হয়তো বা রোমান্স গুলো লেখা হতো ওটাকে বলা হয় ম্যাটার অফ রোম। আরেকটা ছিল ম্যাটার অফ ফ্রান্স, ওখানে বলা হয়েছে ফ্রান্সে যারা হিরো ছিল তাদের কিনে যে রোমান্স গুলো লেখা হয়তো ওইটাকে বলা হয়েছে ম্যাটার অফ ফ্রান্স। মূলত এরপরে ওই প্রত্যেকটা থেকে কয়েকটা এক্সাম্পল ওখানে ইউজ করা হয়েছে, বা কয়েকটা বইয়ের নাম বলা হয়েছে যে ম্যাটার অফ ইংল্যান্ডের মধ্যে অন্তর্ভুক্ত যে বইগুলো আছে, যেমন সবচেয়ে ম্যাটার অফ ব্রিটেনে বিখ্যাত যে এটা রোমান্সটা, মানে একটা না দুইটা, সেটা হচ্ছে স্যার আর্থার, না না কি জানো, স্যার গয়ন এন্ড দ্য গ্রিন নাইট, হচ্ছে কিং আর্থারকে নিয়ে লেখা, এটা হচ্ছে সবচেয়ে ফেমাস। এরকম একটা এক্সাম্পল আপনি ইউজ করে দিলেন, বা এরকম একটা রোমান্সের নাম আপনি উল্লেখ করে দেন, তাইলে হবে। বুঝতে পারছেন ফাতেমা জোহরা? হ্যাঁ, এখন বুঝতে পারছি। আচ্ছা সুমন ভাই, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তো নাই ভাই, তাহলে আচ্ছা 20 নাম্বারটা দেখেন তো। রাইট শর্ট নোট অ্যাবাউট ওল্ড ইংলিশ ব্যালেড। ও, এটা দেন নাই তো, এটা না? হ্যালো সুমন ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা ভাই, ঠিক আছে, আমি প্রশ্ন করছিলাম 20 নাম্বার, 20 নাম্বার আপনি দেন নাই, ঠিক আছে। দিছেন কি এটা? আচ্ছা ওকে ঠিক আছে। রাইট এ শর্ট নোট অ্যাবাউট ওল্ড ইংলিশ ব্যালেড। না না ওইগুলি না। এখানে ছবি দেখতেছি তো। ছবিতে মনে হয় উপর অন্য কোনো অংশ দেওয়া আছে। সেটাও তো নেই। আচ্ছা ওইটা ওইটা আমি একটু আমার স্টোরি, আচ্ছা, আমি মেনশন করে দিচ্ছি আপনাকে। ওইটা মিস্টেক, এটা বের করিনি, এটা হচ্ছে ওল্ড ইংলিশ ব্যালাড না, দেখি থাকতে পারে 20 নাম্বার। না শোন ভাই, এটা এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের পড়ার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, আমি খুব একটা পড়ি নাই তো এই কারণে আচ্ছা ওকে, সমস্যা বের হচ্ছে না। তাহলে এই যে আচ্ছা নেক্সট ক্লাসে পড়া থাকবে যতগুলা ই আছে, ফিফ কোশ্চেন আছে সবগুলা পড়া টোটালি, জানে এ টু জেড কি হয় মুখস্থ হয়। হ্যাঁ, ইনশাল্লাহ। আর নেক্সট হ্যাঁ শুক্রবার দিন 6:50-এ। বুঝতে পারিনি। পড়াটা রেখে বলেন, পড়াটা কি কি দিবেন? পড়া হচ্ছে এই যে যে আমি গতকালকে যে ব্রিফ গুলো দাগাইয়া দিছি প্লাস কি করে দিছি না, বুঝাইয়া দিছি না, আপনার দুইটা ইজ থেকে অ্যাংলো স্যাক্সন অ্যাংলো নরম্যান স্টাডি গাইডে, ওইগুলো সব থাকবে পড়া, মানে যেগুলো আমি